সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেখছেন রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। দর্শক, আমাদের এই আয়োজনে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে কথা বলি এবং আজ আমরা কথা বলবো ভাস্কুলাইটিস রোগ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। ভাস্কুলাইটিস শব্দটি আমি জানি আমাদের যারা দেখছেন তাদের মাঝে অনেকেই আছেন হয়তো এই শব্দটির সাথে পরিচিত নন। দর্শক, আমরা এই শব্দটির সাথে আজ পরিচিত হব এবং এই অসুখটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই আয়োজন থেকে। দর্শক, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট দেখছেন রাজ টিভির পর্দায় সরাসরি। কোন প্রশ্ন যদি থাকে ভাস্কুলাইটিস রোগ সম্পর্কে কিংবা এর চিকিৎসা সম্পর্কে আমাদের মন্তব্য সেকশনে লাইভ চলাকালীন সময়ে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসেট ইউপাসেট। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের বিশেষজ্ঞ চিকিৎসককে। দর্শক, আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, EULAR সার্টিফাইড কোর্স ইন রিউমাটোলজি, সুইজারল্যান্ড, মেম্বার, আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান, মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড রিউমাটোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার আছেন আমাদের সাথে। স্যারকে আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ধন্যবাদ রাজ টিভিকে এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটিকে এরকম একটি রেয়ার একটা কন্ডিশনের জন্য সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজ আমরা ভাস্কুলাইটিস সম্পর্কে জানার সুযোগ পেয়েছি স্যার। আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই স্যার। স্যার, আমরা আজ ভাস্কুলাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে কথা বলবো যেহেতু আমি একটু শুরুতে একটু ভাস্কুলাইটিস সম্পর্কে একটা ধারণা আমার দর্শকদেরকে দিতে চাই। স্যার, ভাস্কুলাইটিস রোগটি কি? ধন্যবাদ। এই ভাস্কুলাইটিস আজকের যে রোগটি আসলে সাধারণ মানুষের মধ্যে এই রোগ বা এই টার্মটা ভাস্কুলাইটিস টার্মটা আসলে একটা মেডিকেল টার্ম। যদি সহজভাবে আমি বোঝাইতে চাই তাহলে হচ্ছে ভেসেল মানে হচ্ছে আমাদের রক্ত চলাচলের জন্য যে পথ যেটা ধমনী বা শিরা আমরা বলি, এটি হচ্ছে ভেসেল। যখন এই ধমনী বা শিরাতে যখন প্রদাহ হয় তখন আমরা তাকে ভাস্কুলাইটিস বলি এবং আমি বিশেষভাবে এটি বলতে চাই যে আসলে দেখা যায় যে ভাস্কুলাইটিসে আমাদের ধমনী এবং শিরার যে প্রাচীর আছে, যে ওয়ালটি আছে সেখানে নানা ধরনের ইনফ্লামেটরি সেল আমরা বলি, সেগুলো এসে ওই প্রাচীরটা নষ্ট করে দেয় এবং প্রাচীরটা নষ্ট করার কারণে ওই ধমনী এবং শিরার মাধ্যমে যে রক্ত চলাচলের মাধ্যমে যে কোষগুলো জীবিত থাকতো, যে কোষগুলো তার পুষ্টি থেকে শুরু করে সবকিছু মেনটেন করতো, সেই কোষগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এজন্য দেখা যায় যখন ভাস্কুলাইটিস হয় তখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সেটি অনেক সময় পচন ধরে বা নষ্ট হয়ে যায়। এ ধরনের নানা রকম লক্ষণ দেখা যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা ভাস্কুলাইটিস সম্পর্কে একটা ধারণা পেলাম। দর্শক, স্যার এই অসুখটিতে কি ধরনের উপসর্গ আসলে দেখা দিতে পারে স্যার? একটু যদি আমাদের বলতেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে ভাস্কুলাইটিস কখন আমরা চিন্তা করব। কারণ হচ্ছে ভাস্কুলাইটিসের যে উপসর্গগুলো, যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আসলে সাধারণ অন্যান্য রোগের লক্ষণের সাথে পুরোপুরি মিলে যায়। আ কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এই রোগের লক্ষণের সাথে মিলে গেলেও ভাস্কুলাইটিস একটি ভিন্ন একটি এন্টিটি। আ এটি অন্যান্য রোগের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, অন্যান্য রোগ ছাড়াও ইন্ডিভিজুয়ালি থাকতে পারে। তো এই ভিন্ন এন্টিটিটাকে আমাদের মাথায় কখন আসবে? আসলে সাধারণভাবে যে লক্ষণগুলো আমরা দেখি, এই লক্ষণগুলোই থাকে। যেমন অনেকের আছে দীর্ঘমেয়াদী জ্বর থাকা, আ শরীরে ওজন কমে যাওয়া, দুর্বল থাকা, শরীরে অবসাদ, শরীর খারাপ লাগা, তারপরে হচ্ছে অনেক সময় বিভিন্ন গিরায় ব্যথা হওয়া এবং এটার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের সর্দি, কাশি, কাশির সাথে রক্ত যাওয়া, আমাদের প্রস্রাব লাল হওয়া, শরীরের বিভিন্ন বা যে চামড়াটা আছে, চামড়ার ভিতরে লাল, লাল থোকা দাগ হয়ে যাওয়া। সুতরাং এখানে অনেক ধরনের লক্ষণ আছে। আসলে বিভিন্ন ভাস্কুলাইটিসের ক্লাসিফিকেশন অনুযায়ী লক্ষণের বিভিন্ন ধরনের ভিন্নতা আছে। কিন্তু কমনলি যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো আমি একটু আগে বললাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
স্যার ভাস্কুলাইটিস এর অনেক ধরনের উপসর্গের কথা বললেন স্যার। আমাদের আ আ যে রক্তনালিকা প্রদাহের কথা বললেন আসলে যেটা মূলত ভাস্কুলাইটিস স্যার। এক্ষেত্রে আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রক্তনালিকা আছে। স্যার এই রক্তনালিকা ভেদে কিংবা অন্য কোনো ভাবে আসলে ভাস্কুলাইটিস এর কোনো আলাদা, আলাদা ধরন আছে কিনা স্যার? কোনো প্রকারভেদ আছে কিনা? হ্যাঁ, ভাস্কুলাইটিসের আসলে প্রকারভেদ অনেক। বিভিন্ন ইন্টারন্যাশনাল বডি এটাকে বিভিন্নভাবে ভাগ করেছে। তো প্রাথমিকভাবে আমরা যেটি বলি, আপনি যেটা বললেন যে আসলে আ আমাদের যে রক্তনালীগুলো আছে, সেই নালীর কিছু আছে লার্জ ভেসেল, মানে যে আমাদের বিশেষ করে হার্ট থেকে যে ভেসেলগুলো, যে ধমনী শিরাগুলো বের হয়, সেগুলো লার্জ ভেসেল। আ এবং আপ টু আমাদের বিভিন্ন অঙ্গের ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত আ যে নাড়িপথ থাকে, সেটি হচ্ছে লার্জ ভেসেল বলে। আবার বলি মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। যখন মিডিয়াম সারির যে ভেসেল গুলো আক্রান্ত হয়, সাধারণত বিভিন্ন আ অর্গানের ভিতরে, অঙ্গের ভিতরে যখন আমাদের এই ধমনী বা শিরাগুলো গঠিত থাকে, সেই পর্যায়ের যে আ বা ধমনী এবং শিরা থাকে, তাদের যখন সেখানে প্রদাহ হয়, তখন আমরা মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস বলি। আবার খুব আ ছোট, সবচাইতে ছোট যে ভেসেল গুলো থাকে, সেটা আর্টেরিওল, ভেনিওল, ক্যাপিলারি, এই পর্যায়ের যে ভেসেল গুলো, যেগুলো চামড়ার খুব কাছাকাছি থাকে, সে ধরনের ভেসেল গুলো যখন আক্রান্ত হয়, তখন আমরা বলি স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এবং এই বিভিন্ন সাইজের আর্টারি বা ভেইনের আক্রান্তর ধরন অনুযায়ী কিন্তু আমাদের লক্ষণের পার্থক্য থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার একটু যদি বড় যে রক্ত নালিকাগুলো আছে অর্থাৎ লার্জ ভেসেলস গুলোর ভাস্কুলাইটিস হলে আসলে সেক্ষেত্রে কি, কি ধরনের জটিলতা কিংবা উপসর্গ হতে পারে? স্যার কি সমস্যা এক্ষেত্রে দেখা দেয়? স্যার চিকিৎসা না করালে কি ভয়ংকর আসলে পরিণতির দিকে আমরা এগিয়ে যেতে পারি স্যার? একটু যদি ধারণা দিতেন। হ্যাঁ, যেমন আমি যদি বলি, একটি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস এর ভিতরে জায়ান্ট সেল আর্টারাইটিস একটি বিশেষ ধরনের লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। এই ভাস্কুলাইটিসটা সাধারণত দেখা যায় যে ৫০ এর উপরে যাদের বয়স, তাদের হয়। হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, যেকোনো এক সাইডে তীব্র মাথা ব্যথা, এবং মাথার পাশে আমাদের জাস্ট কপালের সাইডের যে ভেসেল গুলো আছে আমাদের, ধমনী এবং শিরা, সেই শিরাগুলো ফুলে যায়, ব্যথা হয়। এবং এত তীব্র ব্যথা থাকে যে সহ্য করা যায় না। হঠাৎ করে হয় ব্যথাটা। এবং পরবর্তীতে দেখা যায় কারো দেখা যায় যে আ হঠাৎ করে চোখ অন্ধ হয়ে যায়, বা চোখে দেখতেছে না, চোখ ঝাপসা দেখতেছে। এ ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে। অনেক সময় দেখা যায় তীব্র মাথা ঘোরানো, আ অথবা ইভেন স্ট্রোক নিয়েও কিন্তু এই ধরনের লার্জ ভেসেল ভাস্কুলাইটিস গুলো আমাদের কাছে অ্যা প্রেজেন্ট করতে পারে। কখনো আমরা বলি ক্লডিকেশন। তার মানে আপনি আ হাত হয়তো রিপিটেড যখন হাতের মুভমেন্ট করতেছেন, তখন দেখা যাচ্ছে হাতের মধ্যে একটা দুর্বলতা, অবসাদ ভাব চলে আসছে। তো যখন দেখা যায় যে আ এই ভাস্কুলাইটিস হয়, তার মানে হচ্ছে আমাদের এই প্রাচীরগুলো ন্যারো হয়ে যায়। খুব চিকন হয়ে যায়। এবং কখনো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে ব্লক হয়ে যায়। তো ব্লক হইলে হয় কি? ওর দূরবর্তী যে কোষগুলো আছে, সেই কোষগুলোতে রক্ত সাপ্লাইটা তখন থাকে না। তখন দেখা যায় যে সেই শক্তিটা যে নিবে রক্ত সাপ্লাইয়ের মাধ্যমে, সেই শক্তিটা তখন আর নিতে পারছে না। তখন আমরা বলি যে ক্লডিকেশন। তার মানে কিছুক্ষণ কাজ করার পরে, ওই অঙ্গটা মুভমেন্ট করার পরে সে অবসাদ বোধ করে, আনইউজুয়াল একটা অবসাদ বোধ করে। তো এ ধরনের লার্জ ভেসেল ভাস্কুলাইটিস এর ক্ষেত্রে আমরা এই ধরনের অনেক লক্ষণ পেয়ে থাকি। ধন্যবাদ। স্যার মিডিয়াম ভেসেল এর ভাস্কুলাইটিস হলে সেক্ষেত্রে কি জটিলতা হতে পারে? মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এর ক্ষেত্রেও আমরা যদি আমি এখানে মেডিকেল টার্ম ইউস করি, হয়তো অনেকে বুঝবেন না। তো আমি সাধারণভাবে লক্ষণগুলো বলি। মিডিয়াম ভেসেল মানে যখন আমাদের আ এই আ নালীগুলো যখন আমার বিভিন্ন অর্গানের ভিতরে ঢুকে পড়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আ অনেক সময় সেই অর্গান বেসড ম্যানিফেস্টেশন থাকে। তার মানে হচ্ছে যে জায়গাটাতে রক্ত সাপ্লাইটা বাধাগ্রস্ত হচ্ছে, সেই জায়গাটাতেই সমস্যা হয়। কখনো আমরা দেখি কিউটিনিয়াস আলসার হয়। তার মানে আপনার চামড়ার উপরে আ আ দাগ হয়ে সেখানে পচন ধরার মতো, একটা ছোট পচন ধরার মতো বা ইনফেক্টেড একটা এরিয়া মতো আমরা দেখতে পাই। কখনো দেখা যায় যে কিডনির ভিতরে নালী যদি আক্রমণ করে, সেটা কিডনিতে প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের যে নার্ভ আছে, যে স্নায়ু আছে, সেই স্নায়ুগুলোর ভিতরে যদি সেইটা রক্ত বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে হঠাৎ করে ওই স্নায়ুটা স্নায়ু বৈকল্য দেখা যায়। হঠাৎ করে দেখা যায় যে মনে করেন যে আপনার পায়ের পাতা আর নাড়াতে পারতেছেন না।
অথবা হাঁটুর নিচ থেকে আপনি আর নাড়াইতে পারতেন। কোনো একটা বিশেষ অঙ্গ। যেমন আমরা বলি মনোনিউরোপ্যাথি। যখন শুধু একটা এরিয়াকে অ্যাফেক্টেড করে তখন আমরা বলি মনোনিউরোপ্যাথি। কখনো, কখনো একাধিক এরিয়াকে আক্রমণ করতে পারে তখন আমরা পলিনিউরোপ্যাথি বলি। অনেক সময় দেখা যায় যে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স বিভিন্ন একেকটা নার্ভের বিভিন্ন ট্রাঙ্ক আক্রমণ করে বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। তো সুতরাং এ ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ আমরা যখন একসাথে পাই তখন আমরা বুঝতে পারি যে এটি হয়তো মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের শরীরে তো অনেক ছোট, ছোট রক্তনালিকা আছে স্যার। সেক্ষেত্রে যদি ভাস্কুলাইটিস হয়, স্মল ভেসেলস এর ক্ষেত্রে স্যার কি জটিলতা দেখা দিতে পারে স্যার? স্মল ভেসেল ভাস্কুলাইটিস ছোট, ছোট যেটা ক্যাপিলারি লেভেলে বা আর্টেরিয়াল ভেনিউল আমরা বলি। যদি আ সবচাইতে ছোট ভেসেল গুলো আক্রমণ করে তাহলে আমাদের আসলে চামড়ার উপরে আমরা উপসর্গগুলো বেশি দেখি। এই চামড়ার উপরে দেখা যাচ্ছে লাল থোকা, থোকা লাল হয়ে যায়। এবং আমরা বিশেষ ধরনের একটি স্মল ভেসেল ভাস্কুলাইটিস যেটি আমরা কমনলি পাই এবং বাচ্চাদের হয় ২০ বছরের কম বয়সী বাচ্চাদের বেশি হয় যে আমাদের এই কোমরের নিচ থেকে ২ পায়ের পাতা পর্যন্ত পুরা লাল হয়ে যায় এবং আ মানে থোকা, থোকা লাল হয় এবং ওই লালগুলো আমরা বলি পালপেবল পেইনফুল পালপেবল পারপুরা। তার মানে ওটা যখন আমরা হাত দিয়ে টাচ করি দেখা যায় হাতে বাজে। তো এ ধরনের পুরা লাল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রস্রাব লাল হয়, হেমাটিউরিয়া হয়। তার মানে কিডনিকে এফেক্ট করে। কখনো, কখনো দেখা যায় যে অ্যাবডোমিনাল পেইন হয়। পেটের ভিতরে আক্রমণ করে পেটের ব্যথা করে। তো এই ধরনের স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলোর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চামড়াকে আক্রমণ করে বেশি বিভিন্ন ফর্মে। সেটি আমরা এই ধরনের লাল থকাথকি হয়ে যাওয়া এবং পালপেবল পালপিরা হওয়ার মাধ্যমেই সবচাইতে বেশি পাওয়া যায়। এর পাশাপাশি অনেক সময় আমরা গ্যাংগ্রিন পাই। হাতের দেখা যাচ্ছে যে আঙ্গুলের মাথা বা পায়ের মাথাগুলো কিন্তু অনেক সময় লাল হয়ে প্রচুর পচন ধরে। তো এই ধরনের লক্ষণ নিয়েও কিন্তু স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো আসতে পারে। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস গুলোও এই ধরনের আঙ্গুলের মাথা কালো হয়ে যাওয়া, ব্যথা করা, পচন ধরা এই ধরনের লক্ষণ নিয়ে কিন্তু মিডিয়াম টু স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো আসতে পারে। ধন্যবাদ স্যার। আর স্যার আমাদের চামড়াতে আসলে বিভিন্ন অসুখের কারণে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে স্যার। এই ভাস্কুলাইটিস এর কারণে আ আ স্যার উপসর্গ দেখা দিল কিনা এটা বোঝার কি কোনো উপায় আছে স্যার? আমাদের চামড়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, আপনি যে এ অসুবিধার কথা এটি বলছিলেন। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব কমনলি যদি আমরা বলি, সেটি হচ্ছে যেমন আমাদের চামড়া অনেক কারণে লাল হয়ে যায়। লাল থোকা, থোকা হইতে পারে। বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন এর ক্ষেত্রে হয়। অনেক সময় ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমাদের চামড়ার নিচে ব্লিডিং হয়। লাল, লাল হয়ে যায়। আ তো সেক্ষেত্রে আমাদের পার্থক্যটা করা হয় এইভাবে যে আমি আগে বলেছি যে পাল্পেবল তার মানে এটা ফিল করা যায়। আপনি যখন ওই লাল এরিয়ার উপর দিয়ে হাত দিবেন, তখন হাতে আপনি ফিল করতে পারবেন। যখন আপনি ফিল করতে পারবেন লাল এরিয়াটা, তখন আপনি বুঝবেন এটা ভাস্কুলাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি। যখন আপনি ফিল করতে এবং এটা চাপ দিলেও কিন্তু ওই লালটা যাবে না। ব্লেন্স করবে না। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন সাবকিউটেনিয়াস ব্লিডিং হয়, আমাদের চামড়ার নিচে ছোট, ছোট ব্লিডিং হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা চাপ দিলে সেটি চলে যায় অথবা আমাদের হাতে বাধে না। আমরা হাত যখন তার উপর দিয়ে বোলানোর চেষ্টা করি তখন সেটি বাধে না। অনেক ক্ষেত্রে কিছু, কিছু ভাস্কুলাইটিস আছে যেমন আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। তো এটি ঠিক একেবারে আর্টিকেরিয়া। তার মানে ওই অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে মানে আ খুব বড়, বড় হুইল মতো গোল, গোল চাকা, চাকা হয়ে যায়। তো আমরা তখনই ভাস্কুলাইটিস চিন্তা করব সিম্পল আর্টিকেরিয়া থেকে আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। যদি এটা টানা ২৪ ঘন্টার বেশি যখন সাস্টেইন করবে। একটানা যখন থাকবে তখন আমরা মনে করব যে এটি ভাস্কুলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমাদের কমন কিছু রোগের সাথে ভাস্কুলাইটিসের যে উপসর্গ বা লক্ষণ, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে মিলে যায়। কিন্তু আমাদের অবশ্যই এই জায়গাটাতে যদি আমরা যথাযথভাবে শুরুতেই ডায়াগনোসিস করতে না পারি, সেক্ষেত্রে দেখা যায় যে অঙ্গহানি হওয়ার একটা ঝুঁকি থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ আসলে একটি তথ্য কিন্তু জেনে নিলাম। আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর জন্য স্যার আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমাদের ভাস্কুলাইটিস
কিন্তু আলাদা করতে পারি আমরা অন্যান্য বিভিন্ন ধরনের অসুখ যেমন ডেঙ্গু, যেক্ষেত্রে আসলে স্কিনে আমাদের র‍্যাশ দেখা যায়। এইভাবে কিন্তু আমরা আসলে স্যার আমাদের উপায় ঠিক বলে দিলেন আ যে কিভাবে আমরা ভাস্কুলাইটিস থেকে তা আলাদা করতে পারি। আর স্যার এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসি স্যার ভাস্কুলাইটিস এর কারণে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে স্যার। আ এটা অ্যাজমা জনিত শ্বাসকষ্ট নাকি ভাস্কুলাইটিস জনিত শ্বাসকষ্ট স্যার এটা কিভাবে বোঝা যায় স্যার? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে difficult to treat asthma অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমার সব ধরনের ওষুধ দেয়া হচ্ছে। বাট অ্যাজমার কোনো লক্ষণের উন্নতি হচ্ছে না। যখন এ ধরনের রেজিস্ট্যান্স কেস থাকবে তখন কিন্তু আমাদের একটু ভিন্ন চিন্তা করতে হবে যে সাধারণ অ্যাজমার বাইরেও অন্য কোনো অসুখ আছে কিনা? যদিও অন্যান্য অসুখও হতে পারে বাট আমাদের একটা বিশেষ ধরনের ভাস্কুলাইটিস আছে যেটি আমরা বলি ইজিপিএ, ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। একটি বিশেষ ধরনের ভাস্কুলাইটিস। এই ভাস্কুলাইটিসের ক্ষেত্রে এই অ্যাজমা গুলো ভালো হতে চায় না। এর পাশাপাশি আমরা আরো কিছু লক্ষণ পাই। আরো কিছু লক্ষণ পাই যেটি আমি বলেছি যে আমাদের অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে আ আ কিডনিতে আক্রান্ত করতে পারে, প্রস্রাব লাল হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে নিউরোলজিক্যাল ডেফিসিট, বিভিন্ন নিউরোপ্যাথি যেটি আমি বলেছি যে স্নায়বিক বৈকল্য, কোনো একটা হাত বা পা হঠাৎ করে এমনভাবে দুর্বল হয়ে যায় যে আমরা নাড়াতে পারি না। তো এই ধরনের একই সাথে যদি অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না, পাশাপাশি কিডনিও আক্রমণ করছে, আবার আমাদের নিউরোলজিক্যাল ডেফিসিট আমরা পাচ্ছি, স্নায়ু বৈকল্য পাচ্ছি। এ ধরনের ৩-৪ টা লক্ষণ যদি একসাথে থাকে, তখন আমাদের বুঝতে হবে যে এটি সাধারণ অ্যাজমা না, এটি ভাস্কুলাইটিস এর কারণেই হচ্ছে এই লক্ষণটি দেখা যাচ্ছে। ধন্যবাদ স্যার। যদি এই একই প্রসঙ্গে যদি একটু জানতে চাই স্যার নিউমোনিয়ার ক্ষেত্রে কাশি হয়। নিউমোনিয়ার কাশি এবং ভাস্কুলাইটিস এর কাশির পার্থক্য স্যার কিভাবে করতে পারি আমরা? হ্যাঁ, এক ধরনের ভাস্কুলাইটিস আছে যেমন জিপিএ বলি আমরা গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। আবার ইজিপিএ তেও আমরা এ ধরনের পাই। তো জিপিএ যেটি ভাস্কুলাইটিস সেটি দেখা যায় যে আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু সাইনোসাইটিস হয়। মানে সর্দি থাকে সবসময়, স্টাফিনেস থাকে, নাক বন্ধ হয়ে থাকে, নাকে জ্বালা-পোড়া করে। তো এই ধরনের লক্ষণের পাশাপাশি কাশি হয়। তো এই কাশি মানে এটি এমন ডিস্ট্রাকটিভ যে কখনো, কখনো নাকের যে আমাদের হাড় আছে সেই হাড়টি অ্যা নষ্ট করে ফেলে। তার মানে ওখানকার রক্তনালীগুলোকে ব্লক করার মাধ্যমে ওখানকার টিস্যু ডিস্ট্রাকশন করে। টিস্যুগুলো নষ্ট করে নাকের আমাদের উপরে যে হাড়টি আছে, আমরা নেজাল ব্রিজ বলি। এই নেজাল ব্রিজটা ডেবে যায়। তার মানে মাঝখান থেকে একটা ডিপ্রেসড হয়ে যায়। মনে হচ্ছে ডেবে গেছেন। তার মানে ওখানকার যে কার্টিলেজ আছে সেটিকে ধ্বংস করে ফেলে। তো এই জিপি এর ক্ষেত্রে এরকম হয়। পাশাপাশি কাশি হতে পারে এবং এই কাশির ক্ষেত্রে হেমোপটাইসিস ও হতে পারে। দেখা যায় কাশির সাথে রক্ত যাচ্ছে। তো এই কাশির সাথে রক্ত যায় বাট এটার সাথে স্পুটামটা আসলে ওইভাবে খুব বেশি থাকে না। বা কখনো, কখনো থাকতেও পারে। কিন্তু সেই স্পুটামটা যদি আমরা পরীক্ষা করি তখন দেখা যাবে যে সেখানে ইনফেকশন নাই। আ আ পাশাপাশি আ আদার যে লক্ষণগুলো সেটি হচ্ছে যেমন আমাদের কিডনি আক্রমণ হওয়া, আ নার্ভ আক্রমণ হওয়া, এ ধরনের অনেক কিছুই যখন একসাথে থাকবে এই সাধারণ কাশির পাশাপাশি ভাস্কুলাইটিস অলওয়েজ ইউজুয়ালি হচ্ছে মাল্টি সিস্টেম। এটি হচ্ছে মনে রাখতে হবে। শুধুমাত্র একটা লক্ষণ থাকবে না। এটার সাথে দেখা যাবে ২-৩ টা লক্ষণ, ২-৩ টা অঙ্গ একসাথে ইনভলভ হয়ে গেছে। যখন একটা অঙ্গের সাথে আরো ২-৩ টা অঙ্গ ইনভলভ হবে তখনই আমাদের মাথায় সন্দেহ আসতে হবে যে ইট মে বি ডিফারেন্ট যে অন্য কিছু হইতে পারে। ধন্যবাদ স্যার। স্যার ভাস্কুলাইটিস এর কারণে মাথা ব্যথা হওয়া কিংবা স্যার চোখ অন্ধ হয়ে যাওয়া এ ধরনের সমস্যা কি কখনো হতে পারে স্যার? হ্যাঁ, যেটি আমি আগেই বলেছি যে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস এর ক্ষেত্রে যেমন আম এ এ এটা জায়ান্ট সেল আর্টারাইটিস সেক্ষেত্রে দেখা যায় যে আ সাধারণ মাথা ব্যথা না, এটা তীব্র মাথা ব্যথা হয় এবং ৫০ এর ঊর্ধ্বে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি হয়। আমাদের আমাদের কপালের পাশের যে রগগুলো বা আমাদের যে আর্টারি গুলো আছে সেগুলো ফুলে যায় এবং এই রোগীগুলো অনেক সময় হঠাৎ করে অন্ধ হয়ে যায়। সাডেন ব্লাইন্ডনেস নিয়ে আসতে পারে। এবং ব্লাইন্ডনেস এর কারণ হচ্ছে যে উনার চোখের ভিতরে যে রক্তনালী সাপ্লাই দিচ্ছে, সেই রক্তনালীটা হঠাৎ করে ব্লক হতে পারে। সেই রক্তনালীতেই প্রদাহ হইতে পারে। আম তো অপটিক আর্টারি যেটা আছে সেটি ব্লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের মাথা ব্যাথা এবং চোখ অন্ধ হয়ে যদি কোন রোগী আসে তাহলে বুঝতে হবে যে এটা ভাস্কুলাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি। ধন্যবাদ স্যার।
স্যার আমাদের আলোচনার প্রেক্ষিতে বলছিলেন যে আমাদের ভাস্কুলাইটিস এর কারণে কিডনির বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে স্যার। কি, কি জটিলতা স্যার এক্ষেত্রে দেখা দিতে পারে? একটু আরেকটু বিস্তারিত জেনে নিবো স্যার। হ্যাঁ, কিডনির জটিলতার ক্ষেত্রে সাধারণ মানুষ যেটি বুঝবেন যে উনার হঠাৎ করে আ প্রস্রাবটা লাল হতে পারে। আমরা বলি হেমাটিউরিয়া লাল হতে পারে। অনেক সময় দেখা যায় প্রস্রাব যখন আমরা টেস্ট করি তখন সেখানে রক্তকণিকা থাকে। আবার প্রোটিনও সেখানে যায়। তো এ ধরনের যদি থাকে আবার একই সাথে যদি আমরা ক্রিয়েটিনিন টেস্টটা করি, কিডনি ফাংশন টেস্ট যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়েটিনিনটা বেড়ে যায়। তো এই ধরনের হঠাৎ করে কিডনি আক্রমণের পাশাপাশি যদি আমি আগে যে লক্ষণগুলো বললাম যে আমাদের বিভিন্ন শ্বাসকষ্টজনিত লক্ষণ, আমাদের নাকের বিভিন্ন লক্ষণ, আমাদের চামড়ার উপরে যে বিভিন্ন লক্ষণগুলো আমরা বললাম, যে এটার সাথে যদি এগুলোর সাথে একসাথে থাকে, তখন আমাদের বুঝতে হবে যে এটি ভাস্কুলাইটিস এর কারণেই হচ্ছে কিডনি আক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাধারণ কিডনির চিকিৎসা দিলে হবে না। সেক্ষেত্রে যে ভাস্কুলাইটিস এর কারণে কিডনি রোগটি আম আ হলো, সেই ভাস্কুলাইটিস এর ট্রিটমেন্ট করলে দেখা যাবে যে কিডনি রোগটি পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আ আ আল আলোচনার প্রেক্ষিতে বলছিলেন যে লার্জ ভেসেলের ভাস্কুলাইটিস হলে হঠাৎ করে দুর্বল লাগা, আ আ স্নায়বিক একটা দুর্বল লাগার একটা সম্পর্কের কথা বলছিলেন আমাদের। স্যার এই যে হঠাৎ করে স্নায়বিক দুর্বলতা হলো, এটা স্যার আমরা কখন আমরা রোগী হিসেবে আসলে কখন মনে করব যে না আমার ভাস্কুলাইটিস হলেও হতে পারে, আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এই সময়টা আসলে কখন আমরা বুঝবো? হ্যাঁ, হঠাৎ করে দেখা যাবে যে আ আ তার আমি যে লক্ষণগুলো বললাম ভাস্কুলাইটিস এর যে কমন যে লক্ষণ, আ যেমন আমি বলেছিলাম যে দীর্ঘমেয়াদী জ্বর, অবসাদ, শরীরে ওজন কমে যাওয়া, দুর্বল লাগা, এই জায়গাগুলোর পাশাপাশি যদি হঠাৎ করে দেখা যায় যে আমার কোনো একটি হাত, আমরা বলি বা হাতটা হঠাৎ করে রিস্ট ড্রপ হয়। তার মানে হাতটা হঠাৎ করে সোজা করতে পারে না। কোনোভাবেই হাতে শুধুমাত্র কবজি থেকে তার পরের অংশটি নাড়াতে পারতেছে না। অনেক সময় দেখা যায় যে গোড়ালি থেকে পরের অংশটি নাড়াতে পারতেছে না। হঠাৎ করে দেখা যায় কোনো একটা ডিম, কোনো একটা অংশ হঠাৎ করে নাড়াতে পারতেছে না। তো এই ধরনের স্নায়বিক বৈকল্য সাডেন হবে। হঠাৎ করে হবে, পাশাপাশি অন্য লক্ষণগুলোও থাকবে। তখন আমি কিন্তু মনে করতে পারি যে এটি ভাস্কুলাইটিস এর কারণে হয়েছে। আবার ভাস্কুলাইটিস কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও আক্রমণ করতে পারে। সিএনএস ভাস্কুলাইটিস, আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভাস্কুলাইটিস হয়ে হঠাৎ করে খিঁচুনি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, তারপরে লাইট হেডেডনেস হওয়া, এই লক্ষণগুলোও কিন্তু হতে পারে। সুতরাং আ ভাস্কুলাইটিস এর ক্ষেত্রে কয়েকটি আম অঙ্গ খুব কমনলি আক্রান্ত হয়। তার ভিতরে একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে কিডনি, একটা হচ্ছে আমাদের চামড়া অথবা এর পাশাপাশি যে অঙ্গকে ওই ভেসেলটা সাপ্লাই দিচ্ছে সেই ভেসেলটি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার ভাস্কুলাইটিস যেহেতু একটি প্রদাহজনিত রোগ, স্যার এবং আমরা জানি যে আ উম অনেক বাতরোগ আছে যার সাথে প্রদাহের একটা সম্পর্ক আছে। প্রদাহজনিত বাত থেকে থাকে। স্যার আ এই প্রসঙ্গে যদি একটু জানতে চাই যে বাতরোগী যারা আছেন তাদের মানে বাতের সাথে স্যার ভাস্কুলাইটিস থাকার সম্ভাবনা কতটুকু এবং কিভাবে বোঝা যায় যে আসলে তাদের ভাস্কুলাইটিস ও আছে স্যার? হ্যাঁ, ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা আ ভাস্কুলাইটিস রোগটি কিন্তু আন্ডার ডায়াগনোসড। তার মানে এই রোগটি কিন্তু সহজে ধরা পড়ে না। কারণ এই রোগে অভিজ্ঞ চিকিৎসকের কাছে না গেলে আসলে খুব সহজে এই রোগটি ধরা পড়ে না। তো ভাস্কুলাইটিস আসলে আমরা প্রাইমারি ভাস্কুলাইটিস বলি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভাস্কুলাইটিস। এতক্ষণ আমি যেটা বললাম প্রাইমারি ভাস্কুলাইটিস। সেকেন্ডারি ভাস্কুলাইটিস সেইগুলো যেগুলো হচ্ছে যে আগে থেকে হয়তো কোনো একটি রোগ আছে, সেই রোগের কমপ্লিকেশন হিসেবে একটি ভাস্কুলাইটিস হচ্ছে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটি বিশেষ ধরনের বাত। এই বাতে আমাদের হাতের আঙ্গুলগুলোতে প্রদাহ হয়, হাতের ছোট গিরাগুলো ফুলে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা খুব তীব্র হয়। এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস জনিত যে বাতের রোগীরা আছেন, উনারা যদি দীর্ঘমেয়াদী আ রোগটি কন্ট্রোলে না থাকে, ঠিকভাবে কন্ট্রোলে না থাকে, তারপরে দেখা যায় যে একটা সময় গিয়ে ওনাদের ভাস্কুলাইটিস ডেভেলপ করে। তার মানে হচ্ছে এই রোগীগুলো তখনই আমরা বুঝতে পারি যে ওনার সাধারণ ব্যথার পাশাপাশি আঙ্গুলের মাথা হঠাৎ করে কালো হওয়া শুরু করছে। তীব্র ব্যথা এবং কালো হয়ে যাচ্ছে এবং কখনো, কখনো আঙ্গুলের মাথায় একটা পচন ধরছে। এই ধরনের লক্ষণ, অথবা দেখা যাচ্ছে চামড়ার উপরে যেটি আমি বললাম যে থোকা, থোকা লাল হয়ে যাওয়া,
এবং সেটি পালপেবল পালপিউরিয়া আমরা যেটা বলি, সেটি সেই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। আবার কখনো, কখনো এই যে স্নায়বিক বৈকল্য যেটি আমি বলেছি, এই স্নায়বিক বৈকল্য নিয়েও কিন্তু হঠাৎ করে আসতে পারে রোগীরা। তার নরমাল গিরা ব্যথা এর পাশাপাশি হঠাৎ করে কোনো একটা পায়ের একটা অংশ নাড়াতে পারতেছে না, হাতের একটা অংশ নাড়াতে পারতেছে না। তো এ ধরনের লক্ষণগুলো যখন নিয়ে আসবে তখন আমরা বলব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ সেকেন্ডারি ভাস্কুলাইটিস। এর পাশাপাশি আরো একটি রোগ খুব কমনলি আমরা পাই, সেটি হচ্ছে এসিডি, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস। এই রোগটি সাধারণত যাদের আছে তারা তো নাম শুনেই বুঝতে পারছেন। কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে আমাদের মুখের পাশে র‍্যাশ হয়, চুল-টুল পড়ে যায় বেশি, ইয়াং ফিমেলদের বেশি হয়, মহিলাদের বেশি হয়। তো আ তাদের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে ওই ঠিক একই ধরনের লক্ষণ, যে আঙ্গুলের মাথা হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে, পচন ধরছে, অথবা নিউরোলজিক্যাল কোনো সিম্পটম নিয়ে আসছে, স্নায়বিক বৈকল্য নিয়ে আসছে। তাহলে সাধারণ যে লক্ষণগুলো উনি পরিচিত, এর পাশাপাশি যদি অন্য কোনো নতুন লক্ষণ নিয়ে আসে, বিশেষ করে বা স্নায়বিক লক্ষণ অথবা চামড়ার উপর দাগ হয়ে যাওয়া, এ ধরনের লক্ষণ যদি নিয়ে আসে, অথবা হাত-পা কোনো একটা জায়গায় রক্ত চলাচল বন্ধ হলে যে লক্ষণগুলো হয়, সেই ধরনের লক্ষণ নিয়ে আসলে আমাদের বুঝতে হবে যে সেকেন্ডারি ভাস্কুলাইটিস হয়েছে। যে উনার প্রাইমারি রোগটা আছে, এর পাশাপাশি নতুন আরেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে সেকেন্ডারি ভাস্কুলাইটিস। সুতরাং এই রোগীগুলো যদি আমরা খুব দ্রুত অ্যাড্রেস করতে না পারি, খুব দ্রুত চিকিৎসা না করতে পারি, তাহলে কিন্তু আম কোনো একটা অঙ্গর একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার একটু ভাস্কুলাইটিস রোগের চিকিৎসা সম্পর্কে জেনে নিব। স্যার চিকিৎসাটা কিভাবে করা হয়? আচ্ছা, ভাস্কুলাইটিস চিকিৎসার আগে আমি একটু রোগ নির্ণয়ের বিষয়টা একটু বলতে চাই। সেটি হচ্ছে যে ভাস্কুলাইটিসের মূলত আমরা লক্ষণগুলো দেখি, প্রাথমিকভাবে আমরা ধারণা করি। কিন্তু যেহেতু একটি জটিল রোগ এবং এটার চিকিৎসা আমরা খুব অতি আ ব মানে খুব টক্সিক ওষুধ দিয়ে এটি চিকিৎসা করতে হয়। এজন্য আমাদের রোগটি কনফার্ম হওয়াটা খুব জরুরি। আর এই কনফার্ম হওয়ার জন্য আমাদের সাধারণ রক্ত পরীক্ষা থেকে শুরু করে আমাদের স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আছে। সাধারণ রক্ত পরীক্ষা যেমন আমরা কিছু ভাস্কুলাইটিস এ যেমন আমরা ইএসআর টা অনেক বেশি পাই। যেমন ওই যে মাথা ব্যাথা জনিত যে ভাস্কুলাইটিস বললাম, যে ৫০ এর বছর বয়স, হঠাৎ করে তীব্র মাথা ব্যাথা, তার ইএসআর টা যদি দেখি 50 প্লাস, তখন আমাদের সন্দেহ হবে যে এটা জায়ান্ট সেল আর্টারাইটিস হতে পারে। তো এ এটার পাশাপাশি খুব কমনলি আমরা ইউরিন পরীক্ষা করি প্রস্রাবে। কারণ কিডনি আক্রমণ হয় খুব বেশি। সেখানে আমরা রক্তকণিকা থেকে শুরু করে প্রোটিন, এই জিনিসগুলো যদি কোন কাস্ট পাই, সেটি আমরা খেয়াল করি। এর পাশাপাশি ক্রিটিন, সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা আমরা দেখি। কারণ খুব কমনলি ভাস্কুলাইটিস এ কিডনির ফাংশনটা ডিটেরিয়েট করে। সেটি আমাদের দেখার বিষয়। আবার কখনো, কখনো বিভিন্ন ইমেজিং মেথড আমরা নিই। আ যেমন আল্ট্রাসোনোগ্রাফির এখানে একটা ভালো রোল আছে, যে ভেসেল ওয়াল গুলো আমরা দেখি। ওয়াল গুলো ঠিক হয়ে গেল কিনা। কখনো, কখনো আমাদের সিটি এনজিওগ্রাম, আমাদের সিটি এনজিওগ্রাম করে আমরা দেখি যে কোন জায়গায় ব্লক হয়ে গেল কিনা। আবার ট্র্যাডিশনাল আমাদের যে এনজিওগ্রাফি হয়, সেই এনজিওগ্রামের মাধ্যমেও কোন আম ভেসেল গুলো, ধমনী বা শিরাগুলো আক্রমণ হয়েছে, সেই শিরাগুলোর কোন জায়গায় আক্রমণ হয়েছে, কি মাত্রায় আক্রমণ হয়েছে, সেটি কিন্তু আমরা এনজিওগ্রামের মাধ্যমে দেখতে পারি। আর এর পাশাপাশি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টেস্ট, সেটি হচ্ছে যে আমরা বায়োপসি করি। তার মানে হচ্ছে ভেসেল 1 থেকে যদি আমরা বায়োপসি নিতে পারি, অথবা অনেক সময় নার্ভ থেকেও বায়োপসি নেওয়া যায়। সেক্ষেত্রে একটি অংশ নিয়ে যদি পরীক্ষা করা হয়, সেখানে দেখা যায় যে এই ধমনী বা শিরার যে প্রাচীর আছে, সেই প্রাচীরের ভিতরে আমাদের কিছু ইনফ্লামেটরি সেল সেখানে জমা আছে। তো এগুলো দেখে কিন্তু আমরা রোগ নির্ণয় করি। আমরা আসলে কনফার্ম না হয়ে কিন্তু সাধারণত ভাস্কুলাইটিস এর ট্রিটমেন্ট দেওয়াটা খুব আ বুদ্ধিমানের কাজ নয়। কারণ হচ্ছে এই ট্রিটমেন্ট গুলো খুব টক্সিক মেডিসিন এবং খুব ইমিউনোসাপ্রেসিভ থেরাপি লম্বা সময় ট্রিটমেন্ট দেয়া লাগে। আ আমি ২য় পর্যায়ে যেটি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আ আসলে ট্রিটমেন্টটা। ট্রিটমেন্ট কিন্তু রোগভেদে ভিন্নতা আছে। কোন ধরনের ভাস্কুলাইটিস তার উপর নির্ভর করে, এবং কোন মাত্রায় লক্ষণ কোন অঙ্গ আক্রমণ করলো তার উপরে নির্ভর করে। আ সাধারণভাবে আমাদের যে ওষুধগুলো দেয়া হয়, সেটি হচ্ছে যে স্টেরয়েড জাতীয় ওষুধ দেয়া হয়। আ যেমন, এবং এই স্টেরয়েডের ডোজটা তার মানে অনেক উঁচু ডোজে দেয়া হয়। 1 মিলিগ্রাম পার কেজি বডি ওইটা আমরা আমাদের ওষুধটা দেয়া হয়। কখনো, কখনো খুব যদি মারাত্মক পর্যায়ে থাকে, তাহলে আমাদের মিথেনপ্রেডনিসোলোন দেয়া হয়। যে আমরা পালস আইভি মানে আমরা বোলাস ডোজ বলি, যে মিথেনপ্রেডনিসোলোন দিয়ে তারপরে স্টেরয়েডে যাই।
আবার এর পরবর্তী পর্যায়ে আরো কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আমরা ইউজ করি। যেমন সাইক্লোফসফেমাইড জাতীয় আ ওষুধ আছে, অনেক ধরনের বায়োলজিক্যাল ড্রাগ আছে। সেই ওষুধগুলো আমরা কিন্তু রোগী ভেদে করি। আ অনেক সময় আরো কিছু মেজার নিতে হয়, সেটি করা হয়। এবং যাদের দীর্ঘমেয়াদী রোগ থাকে এবং অনেক খারাপ মাত্রার রোগ থাকে তাদের আমরা মেইনটেন্যান্স থেরাপিতে যেতে হয় এবং দীর্ঘদিন কিন্তু চিকিৎসা করতে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদেরকে ভাস্কুলাইটিস সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর জন্য। আমার মনে হয় আমরা আরো বেশি সতর্ক হব। যেহেতু ভাস্কুলাইটিস অসুখটির সাথে অনেক ধরনের উপসর্গের সম্পর্ক রয়েছে। অনেকভাবে আসলে এই অসুখটি প্রেজেন্ট করতে পারে। এবং স্যার যেটি বলছিলেন আলোচনার প্রেক্ষিতে যে এই অসুখটি আন্ডার ডায়াগনোসড মানে অনেক ক্ষেত্রে আসলে এটা ডায়াগনোসিসই হয় না। সুতরাং আমরা আজকের এই আয়োজনের পরে আমরা যারা দেখেছি আমরা মনে হয় আরো বেশি সতর্ক হব এই অসুখটির ব্যাপারে। স্যার আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি স্যার উপস্থাপন করতে চান সে কথাগুলো একটু জেনে নিব স্যার। ধন্যবাদ। আসলে এটি আ খুব গুরুত্বপূর্ণ একটি সেশন। আমি এজন্য বলব যে আমাদের অনেক রোগীরা আছেন যারা দীর্ঘদিন ভুগছেন কিন্তু আসলে রেমেডি পাচ্ছেন না। তো এজন্য আমরা বলব যে অনেক চিকিৎসার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যথাযথ রোগ নির্ণয়। রোগ নির্ণয়টা যদি সঠিক হয় তাহলে চিকিৎসাটা সহজ হয়ে যায়। আর রোগ যদি সঠিকভাবে নির্ণয় করা না যায় তাহলে কিন্তু ভুল চিকিৎসা হয়। এজন্য আমি বলব আমাদের আজকের যে বিষয়টি সংক্ষেপে বলা যায় যে ভালোভাবেই আলোচিত হয়েছে। আপনাদের কারো যদি এ ধরনের কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই আমি বলব যে আপনারা রিউমাটোলজিস্ট অথবা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এর সাথে যোগাযোগ করবেন। আ আপনাদের রোগটা দ্রুত ধরা দরকার এবং যথাযথভাবে চিকিৎসা করলে আপনারা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আবারও ধন্যবাদ জানাই ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যারকে। আমাদের একটি চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য এবং খুব সুন্দর একটি আ আজ আয়োজন আসলে দর্শকদের সামনে উপস্থাপিত হলো। আমরা ভাস্কুলাইটিস রোগ সম্পর্কে জানলাম, তার চিকিৎসা সম্পর্কে জানলাম। স্যার আমি আপনার উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। স্যার ভালো থাকবেন এবং সেই সাথে আমার দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সাথে থাকার জন্য দর্শক দেখছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। আজ ছিল ১২৭ তম পর্ব। আমরা কথা বলেছি ভাস্কুলাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে। আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.